হয়েছে সম্প্রীতি? তো যেটা বলছিলাম যে এর বর্ণনা বোর্ডে পড়া দিচ্ছি। ডি হলো মানে এই সাইক্লোট্রন হলো একটা কণিকা ত্বরণ যন্ত্র। ত্বরণ মানে হচ্ছে ত্বরান্বিত করা, মানে ওর বেগটাকে বাড়ানো। সাইক্লোট্রন হলো একটা কণিকা ত্বরণ যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে কি করা হয় না, একটা আধানকে ত্বরান্বিত করা হয়, আহিত কণাকে তার বেগটাকে ক্রমশ বাড়ানো হয় এই যন্ত্রের সাহায্যে। দিয়ে বিভিন্ন নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই উচ্চ গতি শক্তি সম্পন্ন আলফা কণাকে দিয়ে যেমন বিভিন্ন নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়, সেই জন্য এখানে কি করা হয়, আহিত কণার গতিবেগটাকে ক্রমশ বাড়ানো হয়, অর্থাৎ বেগটাকে ত্বরান্বিত করা হয়। আহিত কণা এই জন্য কণিকা ত্বরণ যন্ত্র হচ্ছে সাইক্লোট্রন যন্ত্র। দেখো এখানে কি থাকে, এই নিচে যেটা দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, এই নিচটা হচ্ছে একটা চুম্বক মেরু, এটা ধরো উত্তর মেরু চুম্বকের। আর এর উপরে যেটা দেওয়া নেই এখানে, এর উপরে একটা দক্ষিণ মেরু থাকে। তাহলে নিচে উত্তর মেরু, উপরে দক্ষিণ মেরু, তার মানে কি উপর দিকে চুম্বক বলরেখাগুলো সোজাভাবে বেরিয়ে যাবে, অর্থাৎ চুম্বক বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায়। তাহলে চুম্বক বলরেখা উত্তর মেরুতে শুরু হয়, দক্ষিণ মেরুতে শেষ হয়। তাহলে নিচে হচ্ছে উত্তর মেরু আর উপরে হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে এইরকম নিচে একটা মেরু, উপরে একটা মেরু, তার মাঝে কিন্তু এই তামার তৈরি ডি আকারের ফাঁপা, এই যে ডি আকারের ফাঁপা খোলকগুলো থাকে, যার ব্যাসটা ফাঁকা আর বাকি সব দিকটা বদ্ধ। আবার বলছি, তাহলে নিচেরটা কি একটা তড়িৎ চুম্বকের উত্তর মেরু, তার উপরে আর একটা দক্ষিণ মেরু থাকে। এখানে দক্ষিণ মেরুটাকে দেখানো হয়নি, কারণ ঝুলানো অবস্থায় তো ওইভাবে দেখানো যায় না, সেই জন্য নিচে উত্তর মেরু, তার উপর একটা দক্ষিণ মেরু আছে। তাহলে চৌম্বক ক্ষেত্রটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে, অর্থাৎ ঊর্ধ্বমুখে গতিশীল। এইভাবে চৌম্বক ক্ষেত্রটা যাচ্ছে, দেখো ছবিতে দেখানো হয়েছে। এই এর উপরে কি তামার তৈরি ডি আকৃতির দুটো খোলককে রাখা হয়। এই খোলকগুলোর ব্যাস দেখো, ব্যাস বরাবর দুটো খোলককে, এইটা একটা খোলক, এইটা একটা খোলক, এইটা একটা খোলক, এইটা একটা খোলক, তাদের ব্যাস বরাবর সামনাসামনি রাখা হয়েছে। এই ব্যাস বরাবর ফাঁকা আর বাকি সব দিকটা কি আছে, ঘেরা আছে। তাহলে সব দিকটা হচ্ছে বদ্ধ আর ব্যাস বরাবর কি ফাঁকা। মাঝখানে কি আছে, মাঝখানে একটা আয়নের উৎস এস থাকে। আয়নের উৎস মানে ওখান থেকে আয়ন তৈরি হবে, এই একটা আয়নের উৎস এস আছে মাঝখানে। আর একটা এসি উৎস, উচ্চ কম্পাঙ্কের এসি উৎসকে এই ডি দুটোর সঙ্গে, এই দুটোকে ডি বলা হয়, এই ডি দুটোর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। একটা উচ্চ কম্পাঙ্কের এসি উৎসকে কি করা হয়, এই ডি দুটোর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। আর এখানে একটা এই সবে শেষে একটা বিক্ষেপ প্লেট থাকে, যখন আধানটা আসে তখন এই বিক্ষেপ প্লেটটা কি ওকে বাইরে বের করে দেয়। এই হচ্ছে তোমার সাইক্লোট্রন যন্ত্রের বর্ণনা। আবার বলছি, দুটো কি থাকছে, তামার তৈরি ডি আকৃতির ফাঁপা খোলক, যারা ব্যাস বরাবর সামনের দিকে থাকছে, এই ব্যাসের দিকটা ফাঁকা আর বাকি দিকটা আবদ্ধ। আর কি থাকছে, দুটো চৌম্বক মেরু থাকছে। এই চৌম্বক মেরুর একটা চৌম্বক মেরুর উপরে বসানো হচ্ছে, আর একটা চৌম্বক মেরুকে উপরে রাখা হয়, ফলে চৌম্বক ক্ষেত্রটা কি নিচে থেকে উপরের দিকে, নিচে থেকে উপরের দিকে ক্রিয়া করে। দুটো চৌম্বক মেরুর মধ্যে থাকছে। মাঝখানে একটা আয়নের উৎস থাকছে, আর একটা এসি উচ্চ কম্পাঙ্কের এসি উৎসকে ডি দুটোর সঙ্গে যুক্ত করা হচ্ছে। এইটার একটা ডি, এই খোলকগুলোকে ডি বলা হয়। এই ডি এর সঙ্গে আর এই ডি এর সঙ্গে একটা উচ্চ কম্পাঙ্কের এসি উৎসকে যুক্ত করা হয়েছে। এখন দেখো এটা কিভাবে কাজ করে, শুনবে ভালো করে। ধরো এখান থেকে একটা এস উৎস থেকে, মধ্যবিন্দুতে এস উৎস থেকে একটা পজিটিভ আধান, ধনাত্মক আয়ন উৎপন্ন হলো, কারণ এই এসটা কি আয়নের উৎস বলেছি। ধরো এস উৎস থেকে একটা ধনাত্মক আয়ন উৎপন্ন হলো। যখন ধনাত্মক আয়নটা উৎপন্ন হবে তখন এবার কি, এইটা এসি মানে কি একদিকটা প্লাস একদিকটা মাইনাস। এসি হওয়ার উৎস অর্থ হলো, এসি মানে হচ্ছে একদিকটা প্লাস একদিকটা মাইনাস। এসির যে এটা হয়, আমরা পড়বো এসি কারেন্ট পড়বো, এটা হয় এরকম, এর একটা হাফ এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, মানে 0 থেকে t/2 পর্যন্ত যদি পজিটিভ হয়, t/2 থেকে t পর্যন্ত কি নেগেটিভ, একটা প্লাস একটা মাইনাস।
এইভাবে পরিবর্তিত হয় এসি উৎসটা। তো অর্থাৎ এসি উৎস সবসময় কি এরকম, একবার প্লাস একবার মাইনাস হবে। তো একদিকটা প্লাস একদিকটা মাইনাস। যে মুহূর্তে এখানে একটা ধনাত্মক আয়ন উৎপন্ন হলো, সেই মুহূর্তে ধরো আমি এই দিকে ডিটা ধরে নিলাম নেগেটিভ আছে, কারণ এইদিকে ডিটা নেগেটিভ থাকলে এইদিকে ডিটা পজিটিভ হবে, আবার উল্টোটা এইদিকে ডিটা পজিটিভ নেগেটিভ হলে এইদিকে ডিটা পজিটিভ হবে, একই ব্যাপার। তো আমি ধরে নিলাম যে মুহূর্তে এখানে এস উৎস থেকে একটা ধনাত্মক আয়ন উৎপন্ন হলো, ধনাত্মক আয়ন উৎপন্ন হলো, সেই মুহূর্তে ধরে নিচ্ছি এই দিকে ডিটা, এই ডিটা কি আছে নেগেটিভ আছে, তাহলে এই ধনাত্মক আয়নটাকে কি করবে, এই ডিটা আকর্ষণ করবে, কারণ এই ডিটা পজিটিভ আছে এই ডিটা নেগেটিভ আছে। আকর্ষণ করলে কি ধনাত্মক আয়নটা এই ডি এর ভিতরে প্রবেশ করবে। ডি এর ভিতরটা কি ফাঁপা, ডি এর ভেতরটা কি ফাঁপা, তাহলে ফাঁপা থাকার জন্য যখন এর ভিতরে প্রবেশ করবে, ভিতরে আর কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না, কিন্তু থাকবে কি চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র কি উপর দিকে ক্রিয়া করছে, তো চৌম্বক ক্ষেত্র কি নিচ থেকে উপর দিকে ক্রিয়া করছে, আর আধানটা কি এই অনুভূমিক দিকে প্রবেশ করলো, ফলে আধানের গতির অভিমুখ আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখের মধ্যে কোণ হবে 90°। আধানটা কি অনুভূমিক ভাবে প্রবেশ করলো, চৌম্বক ক্ষেত্রটা কি উল্লম্ব ভাবে উপর দিকে, চৌম্বক ক্ষেত্রটা কি উল্লম্ব ভাবে উপর দিকে ক্রিয়া করছে, উল্লম্ব ভাবে উপর দিকে ক্রিয়া করছে, চৌম্বক ক্ষেত্রটা এই দিকে ক্রিয়া করছে, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। আর আধানটা কি হলো এইভাবে প্রবেশ করলো, এই দিকে প্রবেশ করছে, তাহলে আধানের গতির অভিমুখ এইটা হচ্ছে আধানের গতির অভিমুখ, আর এটা কি চৌম্বক ক্ষেত্রের দিক। আধানের গতির অভিমুখের সঙ্গে চৌম্বক ক্ষেত্রের দিকের কোণ কত হচ্ছে 90° হচ্ছে, ফলে আধানটা কি, তাহলে এই ভিতরে যখন আধান মিন্স এই আয়নটা যখন ভিতরে প্রবেশ করবে, তখন আয়নটার উপরে কেবলমাত্র চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করবে, কারণ ভিতরে তড়িৎ ক্ষেত্র থাকবে না ফাঁকা বলে। তাহলে এর জন্য চৌম্বক ক্ষেত্রের জন্য কি এটা বৃত্তাকার পথে আবর্তন করবে, বৃত্তাকার পথে আবর্তন করে যখন এই প্রান্তে আসবে, অর্ধবৃত্ত পূর্ণ করে যখন এই প্রান্তে আসবে, সেই মুহূর্তে যদি এই ডিটা নেগেটিভ হয়ে যায়, কারণ এতক্ষণ কি ছিল, এইটা পজিটিভ নেগেটিভ ছিল, এটা পজিটিভ ছিল, তাই এইখানে এইচ প্লাস আয়নটা ধরো এইচ প্লাস আয়ন একটা উৎপন্ন হচ্ছে, আয়নটা এর মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করে যেহেতু চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে প্রবেশ করলো, তাই এটা কি বৃত্তাকার পথে আবর্তন করছে। আবর্তন করে যখন অর্ধবৃত্ত আবর্তন করে যখন অর্ধেকটা পথে এসে এখানে আসবে, সেই মুহূর্তে যদি এইটা কি হয় নেগেটিভ হয়, তাহলে এ কি করবে, একে টানবে, আকর্ষণ করবে, আকর্ষণ করে মানে একটা বল প্রয়োগ করবে, আর বল প্রয়োগ করলে বল থাকা মানেই ত্বরণ থাকবে, ত্বরণ থাকলে বেগ বাড়বে, তাহলে বেগটা বেড়ে যাবে। আমরা দেখেছি আর সমান mv বাই কিউবি, তাহলে বেগ বাড়া মানে কি ব্যাসার্ধটা বাড়বে, তখন কি হবে এই যে আধানটা এর মধ্যে আয়নটা এর মধ্যে প্রবেশ করবে, তখন এর ব্যাসার্ধটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে কেন বেড়ে যাবে, কারণ এর বেগটা বেড়ে যাবে। ভালো করে শুনবে, যে মুহূর্তে আয়নটা উৎপন্ন হলো এখানে, সেই মুহূর্তে ধরে নিচ্ছে এইদিকে ডিটা নেগেটিভ, তাহলে এই ডি এর ভিতরে প্রবেশ করবে আয়নটা, ভিতরে প্রবেশ করার পর তার উপরে আর কোনো তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে না, তার উপরে একটাই মাত্র ক্ষেত্র ক্রিয়া করবে, সেটা কি চৌম্বক ক্ষেত্র, তার মধ্যে শুধুমাত্র চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করবে। সেই চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে, লম্ব দিকে ক্রিয়া করছে, আর আধানটা অনুভূমিক দিকে প্রবেশ করছে, ফলে আধানটা বৃত্তাকার পথে ঘুরবে। বৃত্তাকার পথে ঘুরে যখন এই ফাঁকা প্রান্ত অংশে আসবে, তখন যদি এই ডিটা পজিটিভ হয়ে যায়, তাহলে এই ডিটা কি করবে, আধানটাকে আকর্ষণ করবে। আকর্ষণ করবে মানে কি বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করা মানে কি তার ত্বরণ থাকবে, বল সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ, বল প্রয়োগ করা মানে কি তার ত্বরণ থাকবে, সেই ত্বরণের জন্য ত্বরণ থাকবে মানে কি সেই ত্বরণের জন্য বেগ বাড়বে, আর বেগ বাড়লে কি ব্যাসার্ধ বাড়বে, তখন এটা কি আর একটু বড় ব্যাসার্ধের অর্ধবৃত্তে পরিণত হবে। এবার এখানে যখন আবার খোলা প্রান্তে যখন আসবে, সেই মুহূর্তে যদি এই ডিটা আবার পজিটিভ হয়ে যায়, তাহলে এই ডিটা আবার তাকে আকর্ষণ করবে, আকর্ষণ করবে মানে কি বেগ বাড়বে, আকর্ষণ করবে মানে কি ত্বরণ প্রয়োগ, বল প্রয়োগ করবে, আর বল থাকলেই ত্বরণ থাকবে, আর ত্বরণ থাকলেই বেগ বাড়বে, ত্বরণ মানে হচ্ছে বেগ বাড়বে, আর বেগ বাড়লে আরো বড় ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করবে। আবার যখন এই ফাঁকা প্রান্তে আসবে, তখন যদি এইটা কি হয়ে যায় পজিটিভ হয়ে যায়, তাহলে আবার তার উপরে বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে মানে ত্বরণ থাকবে, আর ত্বরণ থাকলে বেগ বাড়বে, আর বেগ বাড়লে আর সমান এমভি বাই কিউবি, বেগ বাড়লে ব্যাসার্ধ বাড়বে, আরো বড় ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে যখন শেষ প্রান্তে আসবে, তখন এখানে বিক্ষেপ প্লেট দিয়ে আধানটাকে বের করে নেওয়া হবে। এবার যতবার ঘুরবে ততবার বেগ বাড়বে, যত বেশি ঘুরবে তত বেগ বাড়বে, আর এর ব্যাসার্ধটা বাড়তে থাকবে, যে শেষ প্রান্তে আসবে। তাহলে এইটা ঘুরতে গেলে একটা কন্ডিশন কি না, যে মুহূর্তে এই খোলা প্রান্তে আসছে, সেই মুহূর্তে এই ডিটাকে কি হয়ে যেতে হবে, পজিটিভ হয়ে যেতে হবে। যদি তা না হয়, তাহলে একে একে কি করবে না, আকর্ষণ করবে না, মানে ওই ক্রিয়াটা ঘটবে না। তার অর্থ কি,
এই যে এসি উৎসটা আমরা নিয়েছি, এই এসি উৎসের কম্পাঙ্কের সঙ্গে এই যে ঘুরছে ঘোরার কম্পাঙ্কটা, মানে ঘোরার কম্পাঙ্কটা কোন কম্পাঙ্ক? সাইক্লোট্রন কম্পাঙ্ক। একটু আগে আমরা পড়লাম যে একটা আধান যদি চৌম্বক ক্ষেত্রের সমকোণে প্রবেশ করে, তাহলে আধানটার উপর একটা আধান যদি চৌম্বক ক্ষেত্রের সমকোণে প্রবেশ করে, তাহলে আধানটার উপর একটা বল ক্রিয়া করে। এই বলটার অভিমুখ এমন হয় যাতে ওটা বৃত্তাকার পথে আবর্তন করে। এই আবর্তনের কম্পাঙ্কটা হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক। তাহলে এই যে আধানটা ঘুরছে তার জন্য যে কম্পাঙ্ক সেটা হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক। এই কম্পাঙ্কের মানটা যদি এসি উৎসের কম্পাঙ্কের সঙ্গে সমান হয়, তবেই কখনো যখন এই খোলা প্রান্তে আসবে এটা কি পজিটিভটা নেগেটিভ হবে, অর্থাৎ এর মেরুর যে প্রকৃতিটা পোলারিটিটা চেঞ্জ হবে। কেন না, যদি এর কম্পাঙ্ক এসি উৎসের কম্পাঙ্কের সঙ্গে এই এর কম্পাঙ্কটা মিলে যায় তবেই হবে, না হলে কিন্তু হবে না। এই জন্য এইটাকে বলা হয় অনুনাদের শর্ত। অর্থাৎ এই যে ঘুরছে এই ঘোরাটা কম বজায় থাকবে যদি এই কম্পাঙ্ক এসি উৎসের কম্পাঙ্কটা এই ঘোরার কম্পাঙ্কের সঙ্গে সমান হয়। আরেকবার রিপিট করছি পুরো বিষয়টা, ভালো করে শুনবে। সাইক্লোট্রন এই কিউবি বাই 2 পাই এমটা কার সঙ্গে সমান হতে হবে? এন জিরোর সঙ্গে সমান হতে হবে। এই এন জিরোটা কি? যে এসি উৎসটা যোগ করেছি তার কম্পাঙ্ক। তাহলে কিউবি বাই 2 পাই এম অর্থাৎ সাইক্লোট্রন কম্পাঙ্ক ঘুরছে, যে ঘুরছে তার কম্পাঙ্কটা কার সঙ্গে? এন জিরো, অর্থাৎ এসি উৎসের কম্পাঙ্কের সঙ্গে সমান হতে হবে, তবে কখনো এই সাইক্লোট্রন যন্ত্রটা কার্যকরী হবে, মানে ক্রিয়া করবে। এই শর্তটাকে বলা হয় অনুনাদের শর্ত। অনুনাদের শর্তটা মনে রাখতে হবে। এখন দেখো, যদি সাইক্লোট্রন যন্ত্রটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয়, তাহলে গতিশক্তি কত হবে সেটা আমরা দেখব। আমরা জানি আর সমান এমভি বাই কিউবি। তাহলে ভি সমান কি? কিউবি আর বাই এম। ভি সমান হচ্ছে কিউবি আর বাই এম। তাহলে যে সাইক্লোট্রন যন্ত্রটা আমরা নিয়েছি তার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল হয়, তাহলে তার ক্ষেত্রে যখন বেরিয়ে আসবে তখন তার বেগ হবে কি? বি সমান কিউ বি ক্যাপিটাল আর বাই এম। তাহলে তার গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই এম স্কোয়ার। একটা এম কেটে দাও, তাহলে কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2m। কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2m। এইটা হবে তোমার সাইক্লোট্রন যন্ত্রটার কি, সরি, ওর গতিশক্তিটা। যখন আধানটা বেরিয়ে আসছে তার গতিশক্তি হবে এটা, কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2m। এটা হবে ওর গতিশক্তিটা। এবার দেখো, এই সাইক্লোট্রন যন্ত্রের কিছু অসুবিধা হয়, দুটো সমস্যা আছে, আর তার সেই সমস্যাটার সমাধান আছে। দেখো, আমরা এখানে ভরটাকে ধরে নিচ্ছি ধ্রুবক, এমটা ধ্রুবক, কিন্তু দেখবে আপেক্ষিকতাবাদ অনুসারে এম এর একটা সূত্র ক্লাস 11 আমি পড়েছি, মানে সূত্রটা শুধু বলে দিয়েছিলাম যে এম সমান হয় এম জিরো রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অর্থাৎ ভি বেগে গতিশীল একটা কণার ভর এম হলে এম সমান হচ্ছে এম জিরো ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো, ভিটা যদি বাড়ে, ভিটা বাড়লে কি এই টার্মটা বাড়বে, তাহলে 1 মাইনাস এই টার্মটা কমবে, এই টার্মটা কমা মানে কি এমটা বাড়বে। অর্থাৎ যখন বেগটা খুব বেশি বাড়বে তখন কি হবে? এমটা বাড়বে। অর্থাৎ যখন সাইক্লোট্রন যন্ত্রে ঘোরার ফলে আধানটার বেগ ক্রমশ বাড়ছে, তখন আধানটার ভর বেড়ে যাচ্ছে, তাহলে ভরটা ধ্রুবক থাকছে না। আর ভর যদি বেড়ে যায়, কম্পাঙ্ক এন সমান আমরা কি করেছি? এন সমান হচ্ছে কিউবি বাই 2 পাই এম। তাহলে এমটা যদি বেড়ে যায় তাহলে কম্পাঙ্কটা কি হবে? কমে যাবে। তাহলে এই কম্পাঙ্কটা কমে গেলে এই এর সঙ্গে ম্যাচ করবে না, এর সঙ্গে সমান হবে না, তাই এইটা হচ্ছে অসুবিধা। তাহলে এই কম্পাঙ্কটা কমে গেলে কি এই অনুনাদের শর্তটা পালিত হবে না। কেন? যখন আধানটার বেগ বেড়ে যাবে, আধানটা যখন খুব বেশি গতিবেগ হবে তখন আধানটার ভর কমে যাবে, সরি আধানটার ভর বেড়ে যাবে। আর ভর বেড়ে যাওয়া মানে কি? ভর বেড়ে যাওয়া মানে কি সাইক্লোট্রন কম্পাঙ্কটা কমে যাওয়া। তাহলে সাইক্লোট্রন কম্পাঙ্ক কমে গেলে বাইরের এসি উৎসের যে কম্পাঙ্ক তার সঙ্গে কি হবে না? সমান হবে না, ফলে ক্রিয়াটা ঘটবে না। এই অসুবিধা দূর করার জন্য কি করা হয়? যে অনুপাতে এমটা বাড়ে
সেই অনুপাতে N0টাকে কি করা হয়, কমানো হয়। কারণ এমটা বাড়লে কি সাইক্লোট্রন কম্পাঙ্কটা কমবে, আর সেই অনুপাতে কি N0টাকে কমানো হয়, সেই অনুপাতে N0টাকে কমানো হয় যাতে ওই ওই তোমার অনুনাদের শর্তটা পালিত হয়, যাতে অনুনাদের শর্তটা পালিত হয়। এবং সেক্ষেত্রে কি হয়, m ইন্টু N0 সমান ধ্রুবক রাখা হয়, n ইন্টু M0 সমান কি করা হয়, ধ্রুবক রাখা হয়। এইটাকে বলা হয়, বা এই পদ্ধতিটাকে বলা হয় সিনক্রোসাইক্লোট্রন। এই পদ্ধতিটাকে কি বলা হয়, সিনক্রোসাইক্লোট্রন। আবার বলছি, যখন আধানটার বেগ বেড়ে যাচ্ছে তখন তার ভরটা বেড়ে যাচ্ছে, ভর বেড়ে ফলে ওই অনুনাদের শর্ত পালিত হচ্ছে না। এই জন্য কি করা হয়, ভর বাড়ার সঙ্গে সঙ্গে এসি উৎসের কম্পাঙ্কটা কমানো হয় যাতে m ইন্টু N0 সমান ধ্রুবক থাকে, ফলে ওই শর্তটা পালিত হয়। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে, এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে সিনক্রোসাইক্লোট্রন। এই ব্যবস্থাটা কি বলা হচ্ছে, সিনক্রোসাইক্লোট্রন। দ্বিতীয় সমস্যা দেখো, দ্বিতীয় সমস্যাটা কি, আয়ত কণাটাকে যখন খুব বেশি বেগ করবে তখন তার ব্যাসার্ধটা কি, কারণ যত ঘুরছে যত ব্যাসার্ধটা বাড়ছে তত বেগ বাড়ছে, তাহলে ব্যাসার্ধটা অনেক বেশি হবে। যখন তোমার দ্বিতীয় সমস্যাটা কি, যখন তুমি খুব বেশি বেগ করতে চাইবে তখন কি আরটাকে অনেক বেশি বাড়াতে হবে, আর আরটাকে অনেক বেশি বাড়ালে চৌম্বক মেরুটাকে অনেক অত বড় করতে হবে। তাহলে অত বড় মাপের চৌম্বক মেরু তৈরি করা, মানে দেখা যাচ্ছে যে আরটাকে ধরো প্রায় তোমার মানে অনেক বেশি করতে গেলে আরটাকে তোমার প্রায় ধরো 100 মিটার ব্যাসের একটা করতে হবে চৌম্বক মেরু। 100 মিটার মানে জানো তোমরা, 100 মিটার দৌড় প্রতিযোগিতা জানো, তাহলে 100 মিটার ব্যাসের যদি একটা সাইক্লোট্রন যন্ত্র করা সম্ভব কি, কারণ 100 মিটার ব্যাসের চৌম্বক মেরু তৈরি করা অসম্ভব। সেই জন্য তাহলে এইটা একটা সমস্যা কি, যে যখন বেগটাকে খুব বাড়াতে হচ্ছে, বেগটাকে যখন খুব বেশি বাড়াতে হচ্ছে তখন আরটাকেও বাড়াতে হবে, কারণ অনেক বড় আর নিতে হবে, মানে অনেক বড় ব্যাসের চৌম্বক মেরু বা অনেক বড় ব্যাসের ডি নিতে হবে, অনেক বড় ব্যাসের ডি নিতে হবে, আর যত বড় ব্যাসের ডি নেবে তত বড়ই চৌম্বক মেরু করতে হবে। দেখা যাচ্ছে যে উপযুক্ত পরিমাণ বেগ বাড়ানোর জন্য আরটাকে প্রায় 100 মিটার করতে হচ্ছে, তাহলে এই আর বলছি ব্যাসটাকে প্রায় 100 মিটার করতে হচ্ছে, তাহলে ব্যাস 100 মিটার করতে গেলে তাহলে ব্যাসার্ধ কত, তাহলে 100 মিটার ব্যাসের ডি তৈরি করতে হবে। 100 মিটার ব্যাসের ডি তৈরি করা বা 100 মিটার ব্যাসের চৌম্বক মেরু তৈরি করা প্রায় অসম্ভব। সেই জন্য কি করা হয়, এমন ভাবে করা হয়, বি আর N0টাকে এমন ভাবে পরিবর্তিত করা হয়, বি আর N0টাকে এমন ভাবে পরিবর্তিত করা হয় যে অনুপাতটা সবসময় কি থাকে, এই ভি বাড়লেও দেখো বিটাকে যদি বাড়াও, ভি বাড়লো বি বাড়ালে তাহলে কি হবে, আরটা একই থাকবে। তাহলে বি আর N0টাকে এমন ভাবে পরিবর্তন করা হয় যাতে ওই কম্পাঙ্ক, মানে বি আর N0টাকে এমন ভাবে পরিবর্তন করা হয় যাতে এই আরটা সবসময় কি থাকে, একই থাকে। বি আর N0টাকে এমন ভাবে পরিবর্তন করা হয় যাতে অনুনাদের শর্তটা কি হয় না, লঙ্ঘিত না হয়, আর আরটা অপরিবর্তিত থাকে। এই প্রক্রিয়াটাকে বলা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় সিনক্রোট্রন। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, সিনক্রোট্রন। আবার এটা কি বোঝা গেছে নিশ্চয়ই, যে আর সেইটা যদি তড়িৎ ক্ষেত্রে তাকে যদি রাখা হয় তাহলে তার উপরে বল হবে F সমান কিউ ইন্টু ই। কিউ আধানের উপরে ক্রিয়াশীল বল, কিউ আধানকে যদি তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তার উপরে বল হবে F সমান কিউ ইন্টু ই। তাহলে ত্বরণ এ সমান কি, আমরা জানি কি F সমান এম এ, তাহলে ত্বরণ এ সমান কত হবে, কিউ ই বাই এম। তাহলে কিউ আধান তড়িৎ ক্ষেত্রে রাখলে, কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রে রাখলে তার উপরে বল হবে কিউ ই, তার উপরে তার ত্বরণ হবে কিউ ই বাই এম। এখন দেখো ওখানে যেমন 4টে কন্ডিশন করেছিলাম, এখানে ওই রকমই তিনটে, ওখানে যেমন 3টে-4টে কন্ডিশন করেছি, এখানেও 3টে কন্ডিশন করব। এক নম্বর হচ্ছে আধানটা প্রাথমিক অবস্থায় স্থির। এক নম্বর কন্ডিশন হচ্ছে আধানটা স্থির। প্রাথমিক অবস্থায় যদি আধানটা স্থির থাকে তাহলে ইউটা কত, 0। এটা কত আমরা দেখলাম, কিউ ই বাই এম। কারণ আধানটা স্থির থাকুক বা শুনবে F সমান কিউ ইন্টু ই,
এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই। আধানটা স্থির থাকুক বা গতিশীল থাকুক, আধানের উপর তড়িৎ ক্ষেত্র কি করবে? বল প্রয়োগ করবে। কিন্তু চৌম্বক বলের ক্ষেত্রে কি হয়েছিল? এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি, মানে কিউ ভিবি সাইন থিটা। সেই ক্ষেত্রে আধানটা যদি স্থির ছিল তখন আধানটার উপরে বল প্রয়োগ ক্রিয়া করছিল না। কিন্তু তড়িৎ ক্ষেত্রে যদি একটা আধানকে রাখো, আধানটা স্থির থাকলেও তার উপরে বল ক্রিয়া করবে। তাহলে আধানটা প্রাথমিকভাবে স্থির আছে, তাহলে তার প্রাথমিক বেগটা কত? ইউটা 0, তার ত্বরণটা কত? কিউ ই বাই এম। তাহলে টি সময় পরে তার বেগ কত হবে? টি সময় পরে তার বেগ হবে ইউ প্লাস এটি, মানে 0 প্লাস কিউ ই বাই এম ইন্টু টি। টি সময় পরে তার বেগ হবে। টি সময় নিয়ে তার সরণ হবে এস সমান কি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সমান 0 প্লাস হাফ এ, মানে হচ্ছে কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। 0 প্লাস হাফ ইন্টু কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। এইটা হচ্ছে তোমার। তাহলে একটা আধান যদি প্রাথমিকভাবে স্থির থাকে, দিয়ে তাকে যদি তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, তাহলে তার টি সময় পরে বেগ হবে কিউ ই বাই এম ইন্টু টি, আর টি সময় তার সরণ হবে হাফ কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। ধরো আধানটা 1 নম্বর পয়েন্ট চলে গেল। 2 নম্বর দেখো, আধানটা যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হয়, আধানটা যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হয়, তাহলে কি হবে? আধানটার উপর বল কিউ ই হবে, তাহলে তার ত্বরণ কত হবে? কিউ ই বাই এম হবে। সেক্ষেত্রে কি প্রাথমিক বেগটা থাকবে, তাহলে সেক্ষেত্রে ভি সমান কত হবে? ইউটা থাকবে ইউ প্লাস এ টি, তাহলে এ কত? কিউ ই বাই এম ইন্টু টি। আর সেক্ষেত্রে এসটা কত হবে? ইউটি প্লাস হাফ কিউ ই বাই এম ইন্টু, জায়গা শুধুমাত্র একবার দেখে নিলেই হবে। সেটা হচ্ছে যে যদি আধানটা স্থির থাকে তাহলে এটা হবে, যদি আধানটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে গতিশীল থাকে, তার মানে প্রাথমিক বেগ যদি শূন্য না হয়, তাহলে টি সময় পরে তার বেগ হবে ভি সমান ইউ প্লাস কিউ ই বাই এম ইন্টু টি, আর তার সরণ হবে ইউটি প্লাস হাফ কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। এই দুটো একদম সাধারণ জিনিস, এই দুটো সহজেই মনে থাকবে। তৃতীয় যেটা, এইটা দিয়ে তোমাদের অঙ্ক আছে, এইটা এইটা দিয়ে করতে হবে। সেটা হচ্ছে আধানটা যদি তড়িৎ ক্ষেত্রের সমকোণে গতিশীল হয়, আধানটা যদি তড়িৎ ক্ষেত্রের সমকোণে গতিশীল হয়, তাহলে তার গতিপথটা কেমন হবে সেটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আধানটা তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করছে, আর আধানটা ভি বেগে বা ইউ বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল হলো। আধানটা ইউ বেগে এক্স অক্ষ বরাবর প্রবেশ করলো, আর তড়িৎ ক্ষেত্রটা কি? তড়িৎ ক্ষেত্রটা ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করছে, ইউ বেগে এক্স অক্ষ বরাবর। তাহলে কি আধানের গতির অভিমুখের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কত? 90 ডিগ্রি কোণ করে আছে। এখন দেখো, তাহলে বলি এবার এক্স অক্ষ বরাবর প্রাথমিক, এবার দুটো ক্ষেত্রে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর গতিপথটা বিবেচনা করব। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর গতিপথ, কোন একটা মুহূর্ত ধরো টি সময়ে আধানটা পি বিন্দুতে আছে, টি সময়ে আধানটা পি বিন্দুতে গেল, যে বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ধরে নিচ্ছি টি সময়ে আধানটা পি বিন্দুতে গেল, যার স্থানাঙ্ক হচ্ছে কত? এক্স কমা ওয়াই। তাহলে এই আধানটার গতিপথ কেমন হবে সেটা আমরা দেখব। প্রথমত বলি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ ইউ এক্সটা কত গো? এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ ইউ এক্সটা কত? ইউ নিজে, কারণ এইদিকে ইউ বেগে প্রবেশ করছে, মানে কি এক্স অক্ষ বরাবর বেগ হবে ইউই হবে। এক্স অক্ষ বরাবর ত্বরণ এ এক্সটা কত? 0। কেন? এই দিকে ত্বরণ হচ্ছে তড়িৎ ক্ষেত্র কিউ ই হচ্ছে এইদিকে, তাহলে এই দিকে বল হবে কিউ ই বাই এম, কিউই, তাহলে এই দিকে ত্বরণ হবে কিউ ই বাই এম। ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, মানে বলের অভিমুখটা ওয়াই অক্ষ বরাবর হবে, তাহলে ত্বরণটা ওয়াই অক্ষ বরাবর হবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি ত্বরণ থাকে, সেই ত্বরণটা আর এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না, তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ হবে 0। তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ 0 হলো, এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ হলো ইউ, তাহলে এক্স অক্ষ বরাবর সরণ এক্স সমান কত?
ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার সমান হচ্ছে ইউ এক্স কত, ইউ ইউ ইন্টু টি প্লাস এক্স কত 0, তাহলে এক্স সমান কত ইউ ইন্টু টি, তাহলে এক্স সমান কত ইউ ইন্টু টি, তাহলে এক্স সমান ইউ ইন্টু টি, তাহলে টি সমান কত এক্স বাই ইউ, টি সমান হলো এক্স বাই ইউ, এক্স সমান হচ্ছে ইউ ইন্টু টি। এইটা হলো তোমার এক্সটা বের করলাম। এবার দেখো ওয়াই, ওয়াই অক্ষ বরাবর বের করবো। ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত, ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ, ওয়াই অক্ষ প্রাথমিক বেগ ইউ ওয়াই ইকস টু 0, কেন এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ইউ, এই ইউ বেগটার ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না, তাহলে ইউ ওয়াইটা 0। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এ ওয়াই সমান কিউ ই বাই এম, কেন এইদিকে বল কত কিউ ই, তাহলে ত্বরণ কত কিউ ই বাই এম, সেটা ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে ওয়াই কণাটা সরণ ওয়াই সমান কত হবে, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তার মানে ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার, এইটা কত 0, ইউ ওয়াইটি 0 প্লাস হাফ এ ওয়াই কত কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার, তাহলে ওয়াই সমান হলো কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। এবার টি এর মানটা এই টিটাও যায় এই টিটাও তাই, টি এর মানটা তুমি পেয়েছো, তাহলে ওয়াই সমান কত বেরোবে, ওই পাতায় আর যাচ্ছে না, এখানে করে দিচ্ছি। ওয়াই সমান হলো কত কিউ ই হাফ কিউ ই বাই এম, আর টি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, তাহলে ওয়াই সমান কিউ ই বাই 2m ইউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখো ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক কি, ওয়াই সমান এক্স, ওয়াই সমান 4x বা এক্স স্কোয়ার সমান কি 4ay, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে 2m ইউ স্কোয়ার বাই কিউ ই ইন্টু ওয়াই, 2m ইউ স্কোয়ার, তাহলে এইটা কিসের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, তাই এই গতিপথটা কি হবে অধিবৃত্তাকার, এর গতিপথটা কি হবে অধিবৃত্তাকার, কি বোঝা গেছে? এই গতিপথটা হবে যখন একটা আধান শুনবে, যেমন প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে বেগ আর এইটার মধ্যে কোণ কত 90 ডিগ্রি, যখন একটা আধানের উপরে বেগের অভিমুখ আর তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা সমকোণে ক্রিয়া করবে, তখন আধানটার গতিপথ হবে অধিবৃত্তাকার। এবং সেই এই যে সূত্র আমরা করলাম এক্স স্কোয়ার সমান 2m ইউ স্কোয়ার বাই কিউ ই ইন্টু ওয়াই, এইটা কিন্তু তোমাদের এইটা দিয়ে অঙ্ক করতে হবে, এটা দিয়ে কিন্তু অঙ্ক করতে হবে। অসুবিধা আছে নাকি আপনি বলো, কারো অসুবিধা আছে? হ্যালো।